আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি অবশ্যই ভালো আছেন। আমি বদিরুজ্জামান আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আয়ার স্টাডি কর্নারে। আপনারা জানেন আমরা এখানে আয়ার অ্যাজ এ ডিসিপ্লিন এর যে বেসিক বিষয়গুলো আছে বা এই ডিসিপ্লিনের আন্ডারে যে সকল কোর্সগুলো আছে সেই কোর্সগুলো সম্পর্কে কোর্সের বেসিক কনসেপ্টগুলো সম্পর্কে জানার চেষ্টা করে থাকি। এবং তারই প্রেক্ষিতে আমরা এই ডিসিপ্লিনের একটা গুরুত্বপূর্ণ কোনো কোর্স ইন্টারন্যাশনাল ল তার বেসিক কনসেপ্টগুলো সম্পর্কে জানার চেষ্টা করছি এবং এর আগে ইন্টারন্যাশনাল ল এর বেশ কিছু ভিডিও আমরা তৈরি করেছি মূলত ল এর বেসিক জিনিসগুলো সম্পর্কে জানার জন্য এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব ল অফ টেরিটরিজ। তো বন্ধুরা, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অবশ্যই অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা খুবই সহজে পেতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আমাদের আলোচনার বিষয় দ্য ল অফ টেরিটরি। দ্য কনসেপ্ট অফ টেরিটরি, আমরা যদি টেরিটরি সম্পর্কে যে বিভিন্ন রুলস এবং রেগুলেশনগুলো আছে এই সম্পর্কে জানার পূর্বে আমাদের সবচেয়ে কাম্য হবে টেরিটরি অ্যাজ এ কনসেপ্ট সেই সম্পর্কে জানা। তো এখানে প্রথম লাইনে বলছে ইন্টারন্যাশনাল ল ইজ বেসড অন দ্য কনসেপ্ট অফ দ্য স্টেটস। যখনই ন্যাশনালের এক্সটার্নাল ভার্সন অর্থাৎ ইন্টারন্যাশনাল কথাটাকে আমরা সামনে নিয়ে আসি এবং ইন্টারন্যাশনাল রিলেশনস বলি, ইন্টারন্যাশনাল ল বলি, সে সকল ক্ষেত্রে কিন্তু দ্য প্রাইম অ্যাক্টরস অর্থাৎ মেইন অ্যাক্টরস হিসেবে যাদেরকে কাউন্ট করা হয় তা সে হচ্ছে স্টেটস। কারণ যে এই লটার ক্রিয়েশন বলি, এই লটার মডিফিকেশন বলি, এই লর ইমপ্লিমেন্টেশন বা এই ল সম্পর্কিত বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হলে সলিউশন বা সেটেলমেন্ট সেসব ক্ষেত্রেই কিন্তু স্টেট অ্যাজ এ প্রাইম অ্যাক্টর হিসেবে কাজ করে। তো সেই ক্ষেত্রে আর আমরা যখন মানে সোর্স বা সাবজেক্ট হিসেবে দেখছি, সাবজেক্ট সম্পর্কে জানছি ইন্টারন্যাশনাল লয়ের, সেক্ষেত্রে দেখছি স্টেটস is the prime or sole actors, sole source or sole subjects of international law. তো বলা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ল এর মূল চাবিকাঠি হচ্ছে স্টেটস, অর্থাৎ স্টেটসের কনসেনসাসের মাধ্যমেই ইন্টারন্যাশনাল ল এর যে বাইন্ডিং ফোর্স সেটা কাজ করে। তার পরের লাইনে বলছে যে স্টেটস ইন ইটস টার্নস লাইস আপন দ্য ফাউন্ডেশন অফ সভরেনিটি। যখন সাধারণ একটা স্টেটের কথা চিন্তা করি, ইন্টারন্যাশনাল ভার্সনের কথা চিন্তা না করে যখন ডোমেস্টিক ক্ষেত্রে চিন্তা করি, তখন একটা রাষ্ট্রের যে ফাউন্ডেশন সেটা মূলত সভরেনিটির উপরে নির্ভর করে। আর সভরেনিটি জিনিসটা কি, সভরেনিটি সম্পর্কে আমাদের একটা ওভারঅল ধারণা আছে। তারপরে এখানে বলছে সভরেনিটি হচ্ছে যে গভর্নমেন্টাল যে ইনস্টিটিউশন গুলো আছে প্রতিটা ডোমেস্টিক রাষ্ট্র, প্রতিটা স্টেটসে, ইন্ডিভিজুয়াল রাষ্ট্রে, সেই গভর্নমেন্টাল ইনস্টিটিউশনস এর ডোমেস্টিক্যালি সেখানে বা হায়ার অথরিটি হিসেবে বা সুপার পাওয়ার হিসেবে কাজ করবে এই সভরেনিটি। অর্থাৎ এই টেরিটরির ভিতরে যে সকল ইনস্টিটিউশনসগুলো আছে সে সকল ইনস্টিটিউশনের উপরে সভরেনিটি তার প্রাধান্য বিস্তার করবে, সেখানে কোনো ধরনের ইন্টারভেনশন চলবে না। আর এক্সটার্নালি যদি বলি, এক্সটার্নালি এই যে বললো বিভিন্ন ধরনের পার্টি, বিভিন্ন ধরনের ফোরাম বা বিভিন্ন ধরনের এঙ্গেজমেন্টের ক্ষেত্রে এই সভরেনিটি নিজেকে লিগাল পার্সন হিসেবে ক্লেম করবে যে না, যেহেতু বললাম যে ইন্টারন্যাশনাল ল বা ইন্টারন্যাশনাল রিলেশনস এই জিনিসগুলো তৈরি হচ্ছে মূলত বিভিন্ন স্টেটসের মধ্যে সম্পর্ক বা লিগ্যাল বাইন্ডিং নিয়ে। সেই ক্ষেত্রে প্রত্যেকটা রাষ্ট্রের এক্সটার্নালি সভরেনিটিটা হচ্ছে প্রত্যেকটা রাষ্ট্রের ব্যক্তিত্ব এবং সেই ব্যক্তিত্বটার প্রকাশের মাধ্যমেই কিন্তু এই সম্পর্ক বলি বা লিগ্যাল ফোর্সগুলো বলি সেগুলো গড়ে ওঠে। তারপরে লাইনে কি বলছে, টেরিটরিজ অ্যান্ড ইটস রিলেটিং ইন্টারন্যাশনাল কনসেপ্টস আর ইম্পর্টেন্ট ইন ইন্টারন্যাশনাল ল আন্ডারস্ট্যান্ডিং। এবার বলছে যে আমাদের মূল আলোচনার দিকে চলে আসছে যে টেরিটরি জিনিসটা আমাদের যদি ইন্টারন্যাশনাল ল এর সম্পর্কে ওভারঅল মোটামুটি ভালো ধারণা তৈরি করতে হয়, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই টেরিটরি সম্পর্কে এবং টেরিটরি রিলেটেড যে বিভিন্ন কনসেপ্টগুলো আছে সেগুলো সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে। অর্থাৎ আমরা কিন্তু
ওভারঅলি স্টেটকে নিয়েই আমাদের সকল ধরনের কার্যক্রম করা হচ্ছে। স্টেটই কিন্তু ট্রিটি করতেছে, স্টেটই কিন্তু ট্রিটিকে রেটিফাই করতেছে অথবা ট্রিটি থেকে সরে আসতেছে। স্টেটই কোনো যুদ্ধে যাচ্ছে, স্টেটই কোনো পিস করছে, অর্থাৎ স্টেট ইজ দ্য মেইন ফ্যাক্টর। তো সেই স্টেটস এর যে এক্সিস্টেন্স সেটা হচ্ছে টেরিটরি, কারণ কারণ টেরিটরি ছাড়া আমরা কোনো রাষ্ট্রকে কল্পনা করতে পারি না। সো একটা টেরিটরি, স্টেটস এর যে টেরিটরি এবং এই টেরিটরি রিলেটেড যে বিভিন্ন অন্য বিষয়গুলো আছে সেই সম্পর্কে সেই রিলেটিভ বিষয়গুলো সম্পর্কেও যে একটা ধারণা থাকা, এইটা ইন্টারন্যাশনাল ল আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। বিকজ এখানে বলা হয়েছে যে বিকজ হোয়েন উই টক অ্যাবাউট ইন্টারন্যাশনাল ল উই টক অ্যাবাউট স্টেটস, যেটা বললাম যে ইন্টারন্যাশনাল ল ইজ অল অ্যাবাউট ইন্টারন্যাশনাল ল ইজ অল অ্যাবাউট স্টেটস, কারণ স্টেটস ইজ মেইন লিগ্যাল ফোর্স। স্টেটস হচ্ছে সকল ধরনের বাধ্যবাধকতা তৈরি করে, পরিবর্তন করে বা মেনে চলে বা ইনফোর্সমেন্ট করে থাকে। Where do the states exist? They exist in territory. অর্থাৎ রাষ্ট্র কথা যদি চিন্তা করি, বাংলাদেশের কথা যদি চিন্তা করি, আমরা কিন্তু মনে করি ভারতের পাশে যে একটা ভূমির মতন জায়গাটা আছে বা বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরের তীর ঘেঁষে যে একটা ভূমি আছে, হ্যাঁ, এই এই একটা কল্পনা কিন্তু আমাদের সামনে চলে আসে যে বাংলাদেশের একটা এক্সিস্টেন্স কিন্তু পাওয়া যায়, একটা ভূমি, একটা টেরিটরি কিন্তু মানে আমাদের চোখের সামনে চলে আসে যখন আমরা বাংলাদেশ নামটা চিন্তা করি, অথবা আমরা যখন মনে করেন যে ইরানের নাম চিন্তা করি, তখন আমাদের আরব সাগরের পাশে বা পার্সিয়ান গালফের পাশে বা ইরাক, পাকিস্তান, ওই পাশে আফগানিস্তান, বিভিন্ন রাষ্ট্রের মধ্যখানে একটা রাষ্ট্র কথা চিন্তা করে একটা ভূমির কথা আমাদের চোখের সামনে চলে আসে। তো স্টেটস হচ্ছে কি একটা, প্রত্যেকটা স্টেটস হচ্ছে টেরিটরি আকারে এক্সিস্ট করে। আর টেরিটরিটা কি ট্যানজিবল, যে আমরা ট্যানজিবল ফর্মে, ট্যানজিবল মানে কি যেটা দেখা যায়, ইটস এ কনক্রিট ফর্ম, যে তুমি দেখতে পারতেছো যে বাংলাদেশের কথা, আমরা বাংলাদেশের মাটিতে হাঁটছি, নদীতে গোসল করতেছি বা সাগর আছে, আকাশ আছে, তো এগুলো কিন্তু আমাদের চোখের সামনেই দেখা যাচ্ছে। তো আমরা কিন্তু ফিল করতে পারতেছি যে এই এদের এক্সিস্টেন্সটা কিন্তু ফিল করতে পারতেছি। সো এর জন্যই বলা যায় স্টেটস এক্সিস্ট করে টেরিটরির মাধ্যমে। আর এই টেরিটরি রিলেটেড যে বিভিন্ন অ্যাসপেক্টগুলো আছে সেই অ্যাসপেক্টগুলোর সম্পর্কে আমাদের খুবই ভালোভাবে জ্ঞান জ্ঞান রাখা দরকার। কেন দরকার? আমরা যদি ইন্টারন্যাশনাল ল এর সম্পর্কে ভালোভাবে জানতে চাই। সেকেন্ড পেজে আমরা যদি দেখি যে এখানে প্রথম লাইনে লেখা, ইটস মোর কম্প্রিহেন্সিভ দ্যান দ্যাট অফ কমন পারসেপশন অফ টেরিটরি। অর্থাৎ আমরা যখন পড়ছি একটা রাষ্ট্র হইতে গেলে তাকে একটা ভূখণ্ড লাগে, ভূখণ্ডের কথা যখন চিন্তা করে আমাদের সামনে শুধুমাত্র স্থল ভাগটাকেই চলে আসে অনেক ক্ষেত্রে। যে আমাদের গাড়ি ঘোড়া চলতেছে বা আমাদের যে আমাদের চোখের সামনে যে ভূমি আছে বা নদী নালা আছে, এই জিনিসগুলোকে আমরা মূলত রাষ্ট্র হিসাবে, রাষ্ট্রের যে টেরিটরি সেটা হিসেবে কল্পনা করি। কিন্তু ইন্টারন্যাশনাল ল এর কনসার্নের দিক থেকে এই টেরিটরির যে পরিধিটা সেটা আরো অনেক ব্যাপক। ইন্টারন্যাশনাল ল এর দিক থেকে ইট কনসিস্ট এয়ার, ল্যান্ড, মিনারেল রিসোর্সেস অ্যান্ড সি। ইন্টারন্যাশনাল ল এর পার্সপেক্টিভ থেকে টেরিটরির ক্ষেত্রে তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ টেরিটরির ভিতরে তিনটা জিনিস অন্তর্ভুক্ত থাকে। সেটা হচ্ছে কি ল্যান্ড টেরিটরি, সি টেরিটরি অ্যান্ড এয়ার। অর্থাৎ একটা রাষ্ট্রের সভরেন্টি যদি বলি, যদি ডোমেস্টিক্যালি চিন্তা করে থাকি, একটা রাষ্ট্রের এয়ার টেরিটোরিয়াল একটা সীমারেখা থাকে, তারপর সমুদ্রের একটা সীমারেখা আছে এবং ভূমির একটা বর্ডার আছে। তো এই জিনিসগুলো, এই যে বর্ডার, যে অর্থাৎ যদি আকাশের কথা চিন্তা করি, যে আকাশ সীমা প্রায় 30 কিলোমিটারের মতন একটা আকাশ সীমা দেওয়া থাকে, এই আকাশ সীমা অর্থাৎ বাংলাদেশের উপরে যে একটা, বাংলাদেশের উপর থেকে একদম, যে এখান থেকে বাংলাদেশের ইন্ডিয়ার সাথে বর্ডার বা মিয়ানমারের সাথে বর্ডার, অথবা এই পাশে সমুদ্র সীমা যে 12 নটিক্যাল মাইল পর্যন্ত, এইখান থেকে যদি সোজা উপরে উঠে যায় একদম সোজা ভার্টিক্যালি, সেক্ষেত্রে যদি 30 থেকে 40 কিলোমিটার যেখানে যে পর্যন্ত মূলত মানুষ মানে জীব মানে স্বাভাবিক মানুষ বা কোনো জীব বেঁচে থাকতে পারে, সেই পরিমাণ জায়গাটাকে মূলত এয়ার স্পেস বলা হয়, অর্থাৎ এয়ার টেরিটরি হিসেবে কাউন্ট করা হবে। তো সেইখান পর্যন্ত কিন্তু বাংলাদেশের একটা সভরেন্টি থাকবে, অর্থাৎ বাংলাদেশের ওই এয়ার স্পেস যদি অন্য কোনো দেশ ইউজ করতে চায়, তাহলে অবশ্যই বাংলাদেশের কনসেন্ট অর্থাৎ বাংলাদেশের অনুমতি নিয়েই তাকে কিন্তু ওই
এয়ার মানে বাংলাদেশের আকাশ সীমাটা কিন্তু ব্যবহার করতে হবে। যদি বাংলাদেশের অনুমতি ছাড়া যদি আকাশ সীমা ব্যবহার করতে চায়, তখন কিন্তু বাংলাদেশ চাইলে সেই ধরনের আহ, যাত্রাকে বাংলাদেশ ব্যাহত করতে পারে বা দমিয়ে দিতে পারে, বা কোনো ধরনের প্রোটেক্ট করতে পারে এর এগেনস্টে। তো বলা হচ্ছে যে সাধারণভাবে আমরা যে ভূখণ্ডের কথা চিন্তা করি, ইন্টারন্যাশনাল ল এই জিনিসটার পরিধিটা আরো কম্প্রিহেন্সিভ। সো এখানে এয়ার আছে, অর্থাৎ এয়ার টেরিটরি, সি সি টেরিটোরিয়াল, এবং এবং যে বর্ডার, যে সাধারণ বর্ডার যেটা দেখি আমরা, ল্যান্ড, সেই ল্যান্ড। When we talk about the territory, we also mean there is important area in the state territory, like how do you acquire territory. অর্থাৎ যখন আমরা এ এ পর্যন্ত তো আমরা মূলত টেরিটরি যে কনসেপ্ট, সেই কনসেপ্ট সম্পর্কে জানছি। এখন যদি লয়ের কথা চিন্তা করি, সেক্ষেত্রে আমাদের সামনে কতগুলো প্রশ্ন চলে আসে, যেগুলো হচ্ছে হাউ ডু ইউ অ্যাকোয়ার টেরিটরি, অর্থাৎ একটা রাষ্ট্র কিভাবে তার নিজের যে টেরিটরি আছে সে বাদে অন্য কোনো টেরিটরি সে কিভাবে পেতে পারে। হাউ ডু ইউ ম্যানেজ টু গেট হোল্ড দ্য টেরিটরি, অর্থাৎ আমাদের কাছে যে টেরিটরিটা আছে, এক্সিস্ট করতেছে, অলরেডি আছে, সেই টেরিটরিটা কেমনে ম্যানেজ করব আমরা, হ্যাঁ, কিভাবে সেটা প্রোটেক্ট করব, প্রিজার্ভ করব। আর কি, হোয়াট আর দ্য মোডস অফ অ্যাকুইজিশন, এটা নিয়ে আমরা পরে 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 দেখব। হোয়াট আর দ্য প্রসেস অফ অ্যাডিং অ্যান্ড গেট রিড অফ দ্য টেরিটরি, অর্থাৎ এমন কোনো প্রসেস আছে কি যার মাধ্যমে আমরা আমাদের ভূমি বাড়াতে পারি, অথবা এমন কোনো প্রসেস আছে যার মাধ্যমে আমাদের ভূমি হারাতে পারে। তো এই ধরনের প্রশ্নগুলো চলে আসে কোন ক্ষেত্রে, যখন আমরা মানে টেরিটরি অফ ল, অর্থাৎ সীমার যে আইন, হ্যাঁ, সেই সীমারেখার আইন সম্পর্কে আমরা যখন পড়তে যাই, তখনই আমাদের এই ধরনের প্রশ্নগুলো সামনে চলে আসে। যখন শুধুমাত্র টেরিটরি অ্যাজ এ কনসেপ্ট আমরা চিন্তা করি, তখন এই জিনিসগুলো আসে না। তখন আমাদের কাছে কোনটা আসে, তখন আমাদের কাছে মানে যে এরিয়া অফ টেরিটরি, সেই জিনিসটা আসে, অর্থাৎ সেখানে এয়ার থাকে, সি থাকে এবং ল্যান্ড, এই তিনটা জিনিস যুক্ত হয়। কিন্তু যখন লয়ের কথা চিন্তা করি, তখন এইখানে আমরা কিভাবে আমাদের নতুন ভূখণ্ড যোগ করতে পারি, অথবা ভূখণ্ড কিভাবে ম্যানেজ করতে পারি, বা ভূখণ্ড আমাদের কাছ থেকে হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে কি নেই, এই ধরনের বিভিন্ন প্রশ্ন সামনে চলে আসে। তো সেই প্রশ্নগুলোর উত্তরের ক্ষেত্রে কিন্তু আহ, মূলত এই বিভিন্ন ধরনের ল রয়েছে, যেগুলো এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করেছে। আমরা আজকে চেষ্টা করব সেই জিনিসগুলা জানার। তো উপরে নিচের লাইনে কি বলছে, দিস রিলেটস টু দ্য এরিয়া অফ মোডস অফ অ্যাকুইজিশন। তো মোডস অফ অ্যাকুইজিশন অথবা মোডস অফ মেইনটেইনিং, আমরা কিভাবে আমাদের জমিটা পেতে পারি, বা যে জমিটা আছে সেটা মেইনটেইন করতে পারি, সেই মোডস সম্পর্কে, সেই প্রসেস সম্পর্কে আমরা আজকে জানবো। প্রথম হচ্ছে এখানে মোডস বা প্রসেস অফ অ্যাকুইজিশন আছে কয়েকটা। একটা হচ্ছে অকুপেশন, সেসেশন, অ্যাজুডিকেশন, অ্যাক্রিয়েশন, প্রেসক্রিপশন, রাসনালিয়াস। তো এইখানে যে অপশনগুলো দেওয়া আছে, আমি আবার বলি যে এখানে কিন্তু দুইটা জিনিস হইতে পারে এই প্রসেস মোডস অফ মানে অ্যাকুইজিশন। এখানে যদি অ্যাকুইজিশন মানে যে শুধু আমরা পাবো তা না, এখানে উই ক্যান লস্ট ইট, অর্থাৎ আমরা এখানে ভূমি পেতেও পারি বা ভূমি হারাতেও পারি। তো দুইটা জিনিসই থাকে, অর্থাৎ যে এই রিলেটেড ল সম্পর্কে যদি, অর্থাৎ টেরিটোরিয়াল ল সম্পর্কে যদি আমাদের একটা ন্যূনতম ধারণা না থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে অ্যাকুইজিশনের পরিবর্তে আমরা কিন্তু সেখানে লুজও করতে পারি আমাদের টেরিটরি। তো সেই ক্ষেত্রে সেই সকল বিষয়গুলো সম্পর্কে সচেতন হওয়ার জন্য আমাদের মূলত দ্য ল অফ টেরিটরি সম্পর্কে জানতে হবে, এবং ল অফ টেরিটোরিয়াল যেগুলো মোডস আছে, অর্থাৎ প্রসেস আছে, সেই প্রসেসগুলো সম্পর্কে জানতে হবে। তো চলুন আমরা প্রসেসগুলো সম্পর্কে জানার চেষ্টা করি। প্রথমে হচ্ছে অকুপেশন, খুবই সহজে সংক্ষেপে বলবো। অকুপেশন শব্দটার সাথে আমরা খুবই পরিচিত, হ্যাঁ। এখানে দুইটা অংশ আছে, যে এই লটা, অর্থাৎ আমরা যদি চিন্তা করি যে, অর্থাৎ আমি এখানে দুটো অপশন আছে, আপনারা যদি দেখেন যে প্রি ওয়ার্ল্ড ওয়ার টু কনসেপ্ট এবং পোস্ট ওয়ার্ল্ড ওয়ার টু সিনারিও। আমরা যদি প্রথম অংশটা পড়ি, যে প্রি ওয়ার্ল্ড ওয়ার টু, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে এই যে কনসেপ্টটা ছিল, সেই কনসেপ্টটা তখন কিন্তু এই জিনিসটা এক ক্ষেত্রে লিগ্যাল বা ইলিগ্যাল এই ধরনের কিন্তু কোনো ধারা তৈরি হয় নাই। বর্তমানে কিন্তু আমরা একটা
ধারা দেখতে পাই, যেটা হচ্ছে কি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন কোনো ধরনের টেরিটরি মানে অকুপাইড করা হয়েছে, তখন সেটাকে ইলিগালি চার্ম দেওয়া হয়েছে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে এই ধরনের আহ, যদি কোনো জমি অধিগ্রহণের কথা বলি, আমরা যদি আরো উদাহরণ দিই, পৃথিবীতে সাম্রাজ্যবাদী যে চিন্তা ভাবনা, যে এক রাষ্ট্র আর এক রাষ্ট্রকে দখল করে নেওয়া, এক রাজ্য এক রাজা আর এক রাজ্যকে দখল করে নেওয়া, এই ধরনের যে একটা কন্টিনিউয়েশন হিস্টোরিক্যালি ছিল। অর্থাৎ তুমি যদি তোমার সাম্রাজ্য বৃদ্ধি করতে যাও, অন্য একটা সাম্রাজ্য বা অন্য একটা ভূমি তোমাকে দখল করতে হবে, এটা একটা কাস্টম ছিল, বা কাস্টম মানে এটা একটা মানে প্রসেস ছিল। তো সেখানে লিগ্যাল বা ইলিগ্যাল এই ধরনের কোনো প্রশ্ন তৈরি হয় না। তৈরি হয় না কখন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ব পর্যন্ত। অর্থাৎ আমরা যদি প্রথম বিশ্বযুদ্ধের কারণ অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণও নিয়ে বিশ্লেষণ করি, সেখানেও দেখবো যে দুইটা বিশ্বযুদ্ধের কারণে সবচেয়ে যে জিনিসটা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে পালন করে, সেটা হচ্ছে কি এক্সপ্যানশন অফ টেরিটরিজ। অর্থাৎ সাম্রাজ্যবাদের যে চিন্তা ভাবনা, সেইখান থেকে কিন্তু এই দুইটা মহাযুদ্ধ হয়েছে। তো এত বড় যে চিন্তা ভাবনাগুলো ছিল, সেগুলো যে লিগ্যাল কি ইলিগ্যাল সে সম্পর্কে কিন্তু কোনো ধারণা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে ছিল না। অর্থাৎ ব্রিটেন বা বিভিন্ন যে কলোনিয়াল যে অ্যাগ্রেশন, সেগুলোকে কিন্তু ইলিগ্যাল বলা হচ্ছে না। বা দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে জার্মান কর্তৃক পোল্যান্ড দখল, সেটাকে কিন্তু ইলিগ্যাল বলা হচ্ছে না, কারণ তখন পর্যন্ত কিন্তু কনসেপ্টটা ইলিগ্যাল বা ইলিগ্যাল এরকম ধারণা ছিল না। অকুপেশন একটা টেন্ডেন্সি ছিল যে আপনি যদি অন্য কোনো রাষ্ট্র দখল করতে চান, ইউ হ্যাভ টু অকুপাইড বাই ফোর্সিবলি অর বাই কোয়ার্সিভ অর বাই ডিপ্লোম্যাটিক্যালি। তো এইটা একটা প্রসেস ছিল। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন জাতিসংঘ প্রতিষ্ঠিত হলো এবং জাতিসংঘের আর্টিকেল 2-4 বলা হলো যে অন্য যেখানে যে মেম্বার স্টেটগুলো জাতিসংঘের চার্টারের অন্তর্ভুক্ত আছে, তারা পরস্পরের যে টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি অর্থাৎ টেরিটোরিয়াল সভরেন্টি, এই জিনিসটাকে মানে সমর্থন দেবে, এই ইকুয়ালি ভিত্তিতে সমর্থন দেবে, যে কেউ কারো টেরিটোরিয়াল ইন্টিগ্রিটিতে ইন্টারভেনশন করবে না। যে জিনিসটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে যখন তখন হয়তো, যে যে কেউ একটা রাষ্ট্র অন্য একটা রাষ্ট্রকে আহ, অন্য একটা রাষ্ট্রের ইন্টারভেন করতো, সেই রাষ্ট্রকে কব্জা করে নিত নিজ স্বার্থে। তো সেই প্রসেসটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন জাতিসংঘের চার্টার তৈরি করা হলো, সেখানে কিন্তু লিগ্যাল লিগ্যাল অথবা ইলিগ্যাল একটা কনসেপ্ট তৈরি করে দেওয়া হলো, যে প্রত্যেকটা রাষ্ট্র পার্টি স্টেট যারা এই চার্টারে র্যাটিফাইড করছে, অর্থাৎ জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো, তারা একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের যে টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি আছে সেটাকে সম্মান জানাবে, সেখানে হস্তক্ষেপ করবে না। যদি সেখানে হস্তক্ষেপ করে, দ্যাট উইল বি ইলিগ্যাল। এর জন্যই কিন্তু আমরা এখন পর্যন্ত যে ইসরায়েল কর্তৃক প্যালেস্তাইনের যে গাজা এবং পশ্চিম তীরের দখল করা, এই জিনিসটাকে যখনই পৃথিবীর যে কোনো পেপার বলি, কিছু বায়াসনেস থাকবে কিছু পেপারে, সেগুলো বাদে ওভারঅল যখনই আমরা এই লেখাটা দেখি, ওয়েস্ট ব্যাংক অ্যান্ড গাজা, সে আগে কিন্তু আমরা অকুপাইড টেরিটরি দেখি, ইলিগাল অকুপেশন, এই কথাটা কিন্তু আমরা শুনি যে ইসরায়েলি ইলিগাল অকুপেশন। অর্থাৎ এই যে তারা যে ইসরায়েল যে প্যালেস্তিনিদের মানে ভূমিকে জোরপূর্বক যে দখল করলো, সেই জোরপূর্বক দখল করাকে ইলিগাল বলা হয়েছে। কারণ কেন বলা হয়েছে? কারণ ইউএন চার্টারের অংশ হিসেবে, হ্যাঁ, এখন থেকে অর্থাৎ পৃথিবীতে কোনো রাষ্ট্র পারস্পরিক ক্ষেত্রে তাদের সব মানে টেরিটোরিয়াল সভরেন্টি বা টেরিটোরিয়াল ইন্টিগ্রিটিকে সম্মান জানাবে, একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের ইন্টারনাল বিষয়ে হস্তক্ষেপ করবে না বা ইন্টারভেন করবে না। তো সেই ক্ষেত্রে কিন্তু ইলিগালি বলা হচ্ছে। তো আপনারা এখানে ছবিতেও দেখতে পাচ্ছেন ইসরায়েলের যে অকুপেশনের একটা চিত্র এখানে তুলে দেওয়া হলো। তো মোডস অফ অ্যাকুজিশনের সবচেয়ে হিস্টোরিক্যাল প্লেস ছিল এইটা, যে যে হিস্টোরিক্যালি একটা রাজ্য আর একটা রাজ্যকে দখল করার মাধ্যমে তার সাম্রাজ্য বৃদ্ধি করত। তো সেখানে কিন্তু কোনো ধরনের লিগ্যাল বা ইলিগ্যাল কনসেপ্ট ছিল না, যে দখল করাটা কি মানে আইনত হইলো বা আইনত হয়নি, এ ধরনের কোনো প্রশ্ন তোলার একটা জায়গা ছিল না, কারণ সে ধরনের লিগ্যাল কনসেপ্ট তখন ছিল না। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই কনসেপ্টটা তৈরি হয়েছে এবং ফলে
কিন্তু ইসরায়েলের যে দখলদারিত্ব সেটাকে ইলিগ্যাল বলা হচ্ছে। পরের অংশ সেটা হলো সেসেশন, অর্থাৎ একটা রাষ্ট্র তার নিজের ভূমি বৃদ্ধি করার ক্ষেত্রে বা নিজের ভূমি লসের ক্ষেত্রে সবচেয়ে বৈধ যে উপায়টাই আছে, অর্থাৎ বৈধ উপায় বলবো, যে এর আগে ইলিগ্যালের কথা বলছি, সবচেয়ে লিগ্যাল পজিশন যার মাধ্যমে কোনো রাষ্ট্র বা কোনো পার্টি তার ভূমি তৈরি করতে পারে বা ভূমি হারাতে পারে, সেটা হচ্ছে সেসেশন। হ্যাঁ, থ্রু এ ট্রিটি অফ এগ্রিমেন্ট অন টেরিটরি সারেন্ডার্স পার্টস অফ টু অ্যানাদার। এখানে ট্রিটি মাধ্যমে, কনভেনশনের মাধ্যমে কোনো রাষ্ট্র, একটা রাষ্ট্র বা দুইটা রাষ্ট্র পারস্পরিক বিভিন্ন চুক্তির মাধ্যমে কিন্তু কি করতেছে, তাদের নিজস্ব ভূখণ্ড একটা রাষ্ট্র থেকে আরেকটা রাষ্ট্রকে স্যারেন্ডার করতেছে বা নিয়ে নিচ্ছে। এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, যেমন হংকং এর উদাহরণ আছে, ম্যাকাওয়ার আছে, আলাস্কার আছে, আকসাই চীন আছে। এগুলো সম্পর্কে আপনারা ভালোই জানেন যে হংকং কিন্তু প্রায় দীর্ঘদিন যাবৎ, প্রায় 100 বছর যাবৎ আহ যুক্তরাজ্যের, অর্থাৎ ব্রিটেনের আন্ডারে ছিল। কিন্তু হংকং কিন্তু মূলত চীনের পাশেই। কিন্তু এই জিনিসটা কিভাবে হয়েছে? এই জিনিসটা হয়েছিল যে আফিম ওয়ারের পরেই যে একটা ট্রিটি করা হয়েছিল, যে ট্রিটিতে প্রায় 100 বছরের মতন একটা জায়গা। অথবা আমরা যদি ম্যাকাওর কথা দেখি, সে পর্তুগিজদের সাথে যে চীনের তৎকালীন সরকারের যে চুক্তি হয়েছিল তার মাধ্যমেও কিন্তু ম্যাকাওকেও প্রায় 100 বছর যাবত তার পর্তুগিজদের আন্ডারে রাখা হয়েছিল। পরে আবার আলাস্কার কথা বলতে পারি, আলাস্কার ইতিহাস আমরা জানি। বা বা এখানে চিত্রতে যুক্তরাষ্ট্রের ছবি দেওয়া আছে, সেখানে মেক্সিকোর কাছ থেকে কিন্তু বিভিন্ন চুক্তির মাধ্যমে যুক্তরাজ্যের যে প্রভিন্স গুলা, যে যুক্তরাজ্য প্রথম 13টি প্রদেশ দ্বারা শুরু হয়েছিল, কিন্তু বর্তমানে 51টি প্রদেশ আছে, সেখানে বিভিন্ন ভাবে প্রদেশগুলোর সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে অনেকগুলো কিন্তু এই সেসেশনের মাধ্যমে, অর্থাৎ মেক্সিকোর কাছ থেকে বা ফ্রান্সের কাছ থেকে চুক্তির মাধ্যমে কিন্তু যুক্তরাজ্য বা ক্রয়ের মাধ্যমে কিন্তু যুক্তরাজ্য তাদের প্রভিন্সগুলোর সংখ্যা বৃদ্ধি করেছে। তো এইটা এর মূলত লিগ্যাল একটা ফ্রেম ফ্রেমওয়ার্ক বলা হয়, যার মাধ্যমে একটা রাষ্ট্র তার ভূমি তৈরি করতে পারে। তারপরের উদাহরণটা যদি দেখি, সেটা হচ্ছে অ্যাডজুডিকেশন, অর্থাৎ কোনো এক এটা হচ্ছে মূলত বিচারের উপর ভিত্তি করে, অর্থাৎ দুইটা রাষ্ট্রের ভিতর বা দুইটা থেকে তিনটা রাষ্ট্রের ভিতরে কোনো একটা ভূখণ্ড কেন্দ্রিক যে কোনো ধরনের সমস্যা তৈরি হলে সেই ক্ষেত্রে কি করবে? সেই ক্ষেত্রে আহ, যদি পারস্পরিক মানে সমঝোতার ভিত্তিতে যদি নিজেরা কোনো ধরনের আহ, সমঝোতা পৌঁছাতে না পারে, এবং তারা যদি কোনো ধরনের জুডিশিয়াল মানে সহযোগিতার জন্য মানে হাত বাড়ায় বা একত্ব প্রকাশ করে, সেক্ষেত্রে সেই তার মাধ্যমেও কিন্তু তারা তাদের ভূমি রিলেটেড যে বিভিন্ন সমস্যাগুলো সেগুলো সমাধান করতে পারে। হ্যাঁ, সমাধান করতে পারে। সেক্ষেত্রে আমরা ভারত পাকিস্তানের ক্ষেত্রেও দেখতে পাই, সেখানে রান অফ কাস নামে একটা জায়গা ছিল, যে রান অফ কাসে আহ, ভারত এবং পাকিস্তানের একদম বর্ডার লাইনে, সেই জায়গাটা একটা মানে জীবন মানে মানে এমন একটা জায়গা, সেখানে খুবই কম লোক বাস করে। তো সেই ক্ষেত্রে দুইটা রাষ্ট্রেরই কিন্তু একটা দাবি ছিল ওই জায়গাটার উপরে কার প্রভুত্ব বা সভরেন্টি কায়েম করা হবে, দুইটা রাষ্ট্রই কিন্তু নিজেদের উপরে দাবি করতো। তো পরে কিন্তু যেহেতু তারা নিজেরা বাইলিটারালি জিনিসটা সমাধান করতে পারে না, তখন তারা জুডিশিয়ালি ভাবে সমাধানের জন্য গিয়েছিল, এবং জুডিশিয়াল বোর্ড বিভিন্ন ধরনের অবজারভেশনের মাধ্যমে, অর্থাৎ ওই এলাকায় যারা বসবাস করতেন তাদের তাদের যে রুটস গুলা, ইনহেরিটেন্স গুলো, এই সকল জিনিসগুলো কিন্তু বিভিন্নভাবে পর্যবেক্ষণের মাধ্যমে কিন্তু রান অফ কাসের বিশাল মানে বেশিরভাগ অংশকে পাকিস্তানের করে দেওয়া হয়েছে। তো এইটা এইটা হচ্ছে একটা জুডিশিয়াল ডিসিশন। জুডিশিয়াল ডিসিশনটা তখনই সম্ভব হয় যখন পার্টিগুলো কোনো সমাধানে না আসে এবং নিজেরা একত্রিত হয় যে হ্যাঁ দেখি জুডিশিয়াল বোর্ড বা এই রিলেটেড যে অর্গানাইজেশন গুলো আছে তারা কি ধরনের আহ, মানে তারা কি ধরনের মানে মানে সেটেলমেন্ট আমাদেরকে মানে সামনে তুলে ধরে। তো এডুকেশনের মাধ্যমেও কিন্তু কোনো ধরনের সমস্যার, অর্থাৎ টেরিটোরিয়াল যে বিভিন্ন ধরনের সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করা সম্ভব।
তারপর হচ্ছে অ্যাক্রেশন। এইটা এটা একটা খুব মজার জিনিস। সেটা হচ্ছে কি, ন্যাচারালি বিভিন্ন ক্ষেত্রে আহ, একটা রাষ্ট্রের আহ, জমি বৃদ্ধি পেতে পারে বা অথবা কমতে পারে। এটা একটা মাত্র অপশন, একটা মাত্র জিনিস, অ্যাক্রেশন। অ্যাক্রেশনের মাধ্যমে একটা রাষ্ট্র আহ, নিজের জমি হারাতেও পারে অথবা নিজের জমি পেতেও পারে। কারণ অ্যাক্রেশনটা কখন হয়? অ্যাক্রেশনটা হচ্ছে মূলত ন্যাচারালি একটা জিনিস। অর্থাৎ মনে করতে পারি যে কোনো রাষ্ট্রের সমুদ্র সীমার পাশে বা তো টেরিটোরিয়াল যে জায়গা বা এক্সক্লুসিভ ইকোনমিক যে জোন, সেখানে নতুন করে একটা দ্বীপ জেগে উঠলো। সেই ক্ষেত্রে হয় কি, যখন নতুন দ্বীপ জেগে ওঠে তা আইন মানে সমুদ্র আইন অনুযায়ী তখন সেই দ্বীপ থেকে আবার কিন্তু নতুন করে মাপ শুরু হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু যে রাষ্ট্রের পাশে দ্বীপটা উঠলো সেই রাষ্ট্রটাই কিন্তু একটা এক্সট্রা বেনিফিট পায়। আবার অনেক ক্ষেত্রে যদি আমরা এখানে নদীর একটা চিত্র দেওয়া আছে যে নদীর যদি যদি ইন্টারন্যাশনাল রিভার হয়, সেক্ষেত্রে যদি নদীর দুই পাশে দুইটা রাষ্ট্র হয়, সেক্ষেত্রে যেখানে নদীর যে ফোর্সের ফল হইতে পারে কি যে স্টেট এ অথবা স্টেট বি, স্টেট এ এর কিছু অংশ ভেঙে যেতে পারে এবং তার ফলে যে অংশ ভেঙে যায় তার অপর পাশে স্টেট বি এর কিছু অংশ জমি তৈরি হয়। আবার স্টেট এভাবে ভাঙা করার মাধ্যমে কিন্তু যায় মানে জমি তৈরি হতে পারে। তো সেই জমির উপরে মানে সেই জমিটা কিন্তু যে রাষ্ট্রে ভেঙে যাচ্ছে সেই রাষ্ট্র কিন্তু হারাচ্ছে, আর যে রাষ্ট্র তৈরি হচ্ছে সেই রাষ্ট্র কিন্তু পাচ্ছে, কারণ এটা ন্যাচারালি। এখানে কিন্তু কোনো রাষ্ট্রের হাত নেই। এই ক্ষেত্রে কিন্তু কিছু ধরনের আর্টিফিশিয়াল আসে। এই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনার মনে করেন বিভিন্ন রাষ্ট্র আর্টিফিশিয়ালি বিভিন্ন ধরনের টেরিটরি ক্রিয়েশনে ট্রাই করে। যেমন চীনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের এই ধরনের অ্যাকুইজিশন আছে যে তারা তাদের সমুদ্র সীমার ভিতরে বিভিন্ন ধরনের আহ, দ্বীপ তৈরি করতেছে আর্টিফিশিয়ালি। তার ফলে তাদের নিজস্ব সমুদ্র সীমা বৃদ্ধি পাচ্ছে। তারা ইচ্ছা করে এই জিনিসগুলো করতেছে, তার এই অ্যাকুইজিশনটা অনেক রাষ্ট্র করতেছে। কিন্তু এইটা একটা ডিবেটেবল জিনিস। এই নিয়ে কি হবে সমস্যা বা সমাধান, আহ এটা অনেক পরে আলোচনা। কিন্তু মূলত বলা হচ্ছে যে ন্যাচারালি, যেটা যেন বোঝাই যাচ্ছে, নদীর এক পার ভাঙে এক পার গড়ে। তো গড়ার ক্ষেত্রে যে রাষ্ট্রটার ক্ষেত্রে গড়ে সেই রাষ্ট্রটা কিন্তু সেই জমিটা পেয়ে যায়, এবং যে রাষ্ট্রটা ভাঙে সেই রাষ্ট্রটা কিন্তু সেই জমিটা হারায়। তো সেই ক্ষেত্রে হয় কি যে জমির ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র যে একটা রাষ্ট্রই গেইন করে না তা না, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু দুইটি রাষ্ট্রই মোটামুটি গেইন ও সাফারিং এই টাইপের একটা জিনিসে যায়। তো সেই ক্ষেত্রে সেই দুইটা রাষ্ট্র বা বিভিন্ন রাষ্ট্র যে মাল্টিপল রাষ্ট্রগুলোর মধ্যে সেই নদীগুলো ইন্টারন্যাশনাল রিভারগুলো আছে, সেই পার্টিগুলো মূলত নিজেদের ভিতরে বিভিন্ন ধরনের চুক্তির মাধ্যমে বা বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের মাধ্যমেও কিন্তু এই ধরনের আহ, ভূমি হারানো বা ভূমি গেইন থেকে বেঁচে থাকার জন্য একটা ব্যালেন্সিং এর পজিশনে আনতে পারে। তো অ্যাগ্রেশনটা হচ্ছে মূলত ন্যাচারালি একটা ফোর্স, এর মাধ্যমে একটা রাষ্ট্র তার জমি পেতেও পারে বা জমি হারাতেও পারে। তারপরে যেটা হচ্ছে প্রেসক্রিপশন, এটা মূলত একটু বড় আর একটু মজাদার। সেটা হচ্ছে প্রেসক্রিপশনটা কি, সেটা হচ্ছে আহ, যদি কোনো একটা ভূমি থাকে যেখানে কোনো রাষ্ট্রেরই কোনো রাষ্ট্রই তার সভরেনিটি ক্লেম করেনি, সেই ক্ষেত্রে সে ভূমির মালিকানা কিভাবে বা পরবর্তীতে কি হতে পারে কি পারে না, এই সকল জিনিসগুলো নিয়ে। তো প্রেসক্রিপশন সম্পর্কে, প্রেসক্রিপশনের ধারণাটা সম্পর্কে জানার আগে আমাদের সাথে সাথে আমাদের আরেকটা ধারণা সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে রাসনালিয়াস। অর্থাৎ প্রেসক্রিপশনের একটি অংশ হচ্ছে রাসনালিয়াস। এটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে দ্য টেরিটরি বিলং টু নো অন ন্যাচারালি বিকামস দ্য ফার্স্ট অকুপেন্ট। সেখানে বলছে যে একটা টেরিটরি যেখানে আগে পরে কোনো রাষ্ট্রই তার সভরেনিটি ক্লেম করে না, যখন সে টেরিটরিটাকে কেউ ক্লেম করে হঠাৎ প্রথমেই, তখনই কিন্তু রাসনালিয়াসের এই যে লিগ্যাল মানে প্রভিশনগুলো আছে বা লিগ্যাল কনসেপ্টগুলো আছে, সেই লিগ্যাল ভিত্তি অনুযায়ী কিন্তু যে প্রথম যে দাবি করে তার ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে সে সে ভূমিটা পেতে পারে। হ্যাঁ, অর্থাৎ যেহেতু টেরিটরির উপরে কারো টাইটেল ছিল না। এখানে কয়েকটা উদাহরণ আছে, যে সিয়াচেন, যে সিয়াচেনে ভারত পাকিস্তানের ক্ষেত্রে যখন ভারত পাকিস্তানের একটা বড় অংশ, যখন সিয়াচেনের অনেক বড় অংশ যখন ভারত ওইখানে
ইনক্লুড করলো, হ্যাঁ, ওইখানে ঢুকে পড়লো। তো সাথে সাথে কিন্তু পাকিস্তান সেখানে মানে প্রোটেস্ট করলো। যদি প্রোটেস্ট না করতো তাহলে কি হতো? অর্থাৎ প্রথমে কিন্তু সিয়াচেনের ওই জায়গাটা কিন্তু কেউ দাবি করে না যে তাদের নিজেদের। কিন্তু যখনই এখানে ইন্ডিয়া চলে গেছে এবং ইন্ডিয়া যে তাদের বাহিনী নিয়ে ওখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ উড়িয়েছে, তখনই কিন্তু পাকিস্তান তার প্রোটেস্ট করছে। তো পাকিস্তান কি করছে? পাকিস্তান তাদের তাদের ফোর্সকেও কিন্তু সামনে নিয়ে আসে। তো এর ফলে একটা প্রোটেস্ট জানানো হয়েছে এবং পাকিস্তানও কিন্তু তার নিজস্ব ক্লেম করছে। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু ভারত বেশি করতে পারে না। এখানে একটা ইম্পর্টেন্ট উদাহরণ দেওয়া যায়, যার মাধ্যমেই কিন্তু আহ, মাধ্যমে প্রেসক্রিপশন যে আইন, সেই আইনটাকে আমরা আরো ভালোভাবে জানতে পারি। সেটা হচ্ছে যে মেক্সিকো মেক্সিকো রাষ্ট্র তার সমুদ্র সীমার একটু দূরে, কিছু দূরেই একটা দ্বীপ ছিল। দ্বীপটির নাম ছিল হচ্ছে ক্লিপারটন আইল্যান্ড। অর্থাৎ একটা কেসই আছে, যে কেসটা প্রেসক্রিপশন লয়ের, টেরিটোরিয়াল লয়ের যে প্রেসক্রিপশন লিগ্যাল ভার্সন যেটা ইউজ করা হয়েছিল টেরিটোরিয়াল ল এর ক্ষেত্রে, সেক্ষেত্রে একটা লিগ্যাল কেস হিসেবে ক্লিপটন আইল্যান্ড কেস নামে পরিচিত, মেক্সিকো ভার্সাস ফ্রান্সের। সেখানে এই জিনিসটা লেখা আছে। সেখানে মেক্সিকোর সীমা মানে সমুদ্র সীমার ভিতরে যখন একটা ক্লিপটন নামে আইল্যান্ড ছিল, সেই আইল্যান্ডের উপরে কিন্তু মেক্সিকোর রাষ্ট্রের সভরেন ক্লেম সেটা ছিল না। তো ওইখান থেকে কিন্তু প্রায় আহ, ওইখান থেকে প্রায় ফ্রান্সের একটা জাহাজ যাতায়াত করতো, কারণ ফ্রান্সের ওইখানে লুজিয়ানা বা ফ্লোরিডার মতন জায়গাগুলো তখন ছিল। এটা হচ্ছে 1931 সালের কথা বলতেছি। তো তখন এই ফ্রান্স একজন নাবিক যে প্রায় ওই আইল্যান্ডের পাশ থেকে যেত, সে নাবিক করতো কি বিভিন্ন ভাবে সে আইল্যান্ডটাকে জরিপ করতো। আইল্যান্ডের আয়তন কত, এখানে আলটিটিউড কত, দ্রাঘিমাংশ, অক্ষাংশ, এই জিনিসগুলো সকল কিন্তু সে একটা লিপিবদ্ধ করলো। এবং পরবর্তীতে যখন অনেক দিন পর্যন্ত যখন মেক্সিকো এই ক্লিপাটন আইল্যান্ডের উপরে তার যে সভরেন্টিটা ক্লেম করে নেয়, হ্যাঁ, ডিসপ্লেইং করে নেয়, সেই ক্ষেত্রে কিন্তু ফ্রান্স প্রথমেই বলল যে এই ক্লিপাটন আইল্যান্ডটা তাদের। অর্থাৎ ফ্রান্স নিজের সভরেন্টিটি ক্লেম করলো এই আইল্যান্ডের উপর। তখনই কিন্তু মেক্সিকান যে গভর্নমেন্ট তখন কিন্তু প্রোটেস্ট করার ট্রাই করলো, এবং তারাও কিন্তু জুডিশিয়াল যে অর্গানগুলো আছে তার সেখানে গেল, এবং এইটা নিয়ে সমস্যার এই কেসের সমাধান রূপে কিন্তু ফ্রান্সই অবশেষে এই আইল্যান্ডটা পেল। কেন পেল? অর্থাৎ একটা রাষ্ট্র, অর্থাৎ মেক্সিকোর পাশে তার ভূখণ্ডে এই জায়গাটা ছিল, কিন্তু মেক্সিকো দীর্ঘদিন যাবত এই জায়গাটা কি করছে, এই জায়গাটার উপরে তার যে সভরেন্টি, সেই সভরেন্টিটা সে প্র্যাকটিস করে নাই। তো এই জায়গাটার উপরে যেহেতু করে নাই, সেক্ষেত্রে ফ্রান্সের একটা মানে বেটার কোয়ালিফাইড ডকুমেন্ট ছিল এবং বিভিন্ন ধরনের ইনফরমেশন ছিল জায়গাটার উপরে। এবং যখন এই নিয়ে কেস হয়েছে, তখন কিন্তু ফ্রান্স সবচেয়ে বেশি, অর্থাৎ স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়ালসগুলো প্রদান করতে পারছে এই কেসের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে কিন্তু ভার্ডিক্টটা ফ্রান্সের পক্ষেই গেছে, এবং ফ্রান্সই কিন্তু ক্লিপাটন আইল্যান্ডের উপর তার সভরেন্টি ক্লেম করছে। তো এইটা এইভাবেই হয়। অর্থাৎ প্রেসক্রিপশন যে আইন, সেই আইনে বলা হচ্ছে যে প্রত্যেকটা রাষ্ট্র তার নিজস্ব সীমার ভিতরে যে সকল জায়গাগুলো আছে, অবশ্যই সেখানে তার সভরেন্টি প্র্যাকটিস করতে হবে। আদারওয়াইজ যদি সেখানে অ্যাবসেন্স থাকে দীর্ঘদিন যাবত, তার ফলে ওইখানে যদি অন্য কারো নজর থাকে বা অন্য কেউ সেখানে যাতায়াত করে বা অন্য কেউ সেখানে ক্লেম থাকে, তার যদি বেটার কোনো ম্যাটেরিয়ালস থাকে, বেটার কোনো অবজারভেশন থাকে, সেক্ষেত্রে কিন্তু খুবই সম্ভাবনা আছে তো সেকেন্ড যে অবজারভেশন করে, অর্থাৎ যার কাছে বেটার ম্যাটেরিয়ালস আছে, তার কিন্তু সেই জায়গাটা পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এইভাবে কিন্তু প্রত্যেকটা রাষ্ট্র, মানে বিভিন্ন রাষ্ট্র কিন্তু তার ভূমি হারাতে পারে। তো এই ক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে সবাইকে সচেতন করে দেওয়া হয়, এবং প্রেসক্রিপশন এই লটা এই প্রভিশনটা যখন আলোচনা করা হয়, তখন এই কেসটা নিয়ে গবেষণা করা হয়। এই কেসটাকে সামনে নিয়ে আসা হয়, অর্থাৎ ক্লিপাটন আইল্যান্ডের এই কেসটাকে সামনে নিয়ে আসা, অর্থাৎ একটা রাষ্ট্রের উদাসীনতার ফলে কিন্তু একটা মিনারেল রিসোর্স পূর্ণ একটা দ্বীপ তাদের হারাতে হলো। তো এইটাকে প্রেসক্রিপশন বলা হয় অথবা রাসনালিয়াস বলা হতে পারে। এখানে ফার্স্ট অকুপ্যান্ট, অর্থাৎ এখানে ফরাসিরাই প্রথম অকুপ্যান্ট ছিল এবং তাদের কাছে বেটার মেকানিজম ছিল, ম্যাটেরিয়াল ছিল,
ফলে তারা জায়গাটা পাইছে। তো এই ছিল আমাদের মোটামুটি টেরিটোরিয়াল ল এর বিভিন্ন মোডস অফ অ্যাকুজিশন গুলো, অর্থাৎ আমরা কিভাবে টেরিটরিটা বাড়াতে পারি বা আমরা কিভাবে টেরিটরিটা হারাতে পারি। হারানো এবং বাড়ানো এই দুইটাই তো মূলত জিনিস, বা অথবা প্রোটেক্ট করা। তো আমরা যে মোডস অফ অ্যাকুজিশন গুলোর কথা জানছি, এখানে যে 6টা মোডস অফ অ্যাকুজিশনের কথা ছিল, এগুলো সম্পর্কে যদি আমাদের বেটার আন্ডারস্ট্যান্ডিং না থাকে, তাহলে কিন্তু আমাদের অ্যাজ এ সভরেন স্টেটস আমাদের যে টেরিটোরিয়াল এক্সিস্টেন্স সেটা কিন্তু ঝুঁকির মুখে পড়তে পারে। হ্যাঁ, অর্থাৎ আমাদের যদি সমুদ্র সীমা সম্পর্কে আমাদের একটা ধারণা না থাকে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের যদি আমাদের কোনো ভূখণ্ড যদি অন্য কোনো রাষ্ট্র জোরপূর্বক দখল করার ট্রাই করে বা দখল করে নেয়, সেক্ষেত্রে তারা যেটা ইলিগালি অকুপাইড করছে সেই জিনিসটা সম্পর্কেও কিন্তু আমাদের একটা ধারণা থাকতে হবে। অথবা যেটাকে বলা হয় সেসেশনের কথা, যেটা লিগ্যাল এগ্রিমেন্টের মাধ্যমেই যে সমস্যার সমাধানটা হয়, বা এডুকেশন কোনো একটা সমাধান। যেমন আমরা যদি উদাহরণটা নিই, সেন্ট মার্টিন মানে সমুদ্র সীমা নিয়ে যে আমাদের একটা দীর্ঘদিনের বিরোধ ছিল ভারত, মিয়ানমার ও বাংলাদেশ। আর যদি আরো একটু স্পেসিফিক বলি এডুকেশনের হিসাবে, যে সেন্ট মার্টিন কি মিয়ানমারে হবে না বাংলাদেশে হবে, সেই রায় যখন বাংলাদেশের হলো সেন্ট মার্টিন, সেই জিনিসটা কিভাবে হয়েছে, সেই জিনিসটা হয়েছে এডুকেশনের মাধ্যমে। অর্থাৎ দুইটা রাষ্ট্র কিন্তু কেউ কোনো একটা সমঝোতায় যেতে পারে নাই যে কার পক্ষে মূলত সেন্ট মার্টিন আসবে। তখনই কিন্তু এই স- যারা এই বিষয়টা নিয়ে যারা এক্সপার্ট তাদের সাথে কথা হয়েছে, তারাই কিন্তু মূলত ভার্ডিক্ট প্রদান করছে যে সেন্ট মার্টিন ইজ গোয়িং টু বাংলাদেশ। ইকুয়েটির উপর ভিত্তি করে কিন্তু সেন্ট মার্টিনকে বাংলাদেশের সাথে দেওয়া হয়েছে। পরে প্রেসক্রিপশনের কথা বললাম, যে এখানে সবাইকে প্রেসক্রিপশন মানে এখানে সাবধান করা। ডাক্তার যখন কোনো প্রেসক্রিপশন প্রদান করে ওষুধ, মানে কোনো ওষুধের ক্ষেত্রে, তখন কিন্তু প্রত্যেকটা রোগীকেই কিন্তু সেই প্রেসক্রিপশনটি ফলো করতে হয়, আদারওয়াইজ দে ক্যান ড্যামেজ দেয়ার হেলথ। হ্যাঁ, তো সেক্ষেত্রে এখানে প্রেসক্রিপশন কথাটা বলা হচ্ছে যে এখানে জানি প্রত্যেকটা রাষ্ট্র এই যে লিগ্যাল ভার্সনগুলো আছে এটাকে কিন্তু মেনটেন করে, অর্থাৎ তার যে সভরেন ক্লেইমিটি আছে, তার টেরিটরির ভিতরে যে জিনিসগুলো আছে, অর্থাৎ তার আকাশ সীমা, ভূসীমা এবং সমুদ্র সীমা, সকল কিছুর উপর যেন তার সভরেনটি কায়েম থাকে, প্রত্যেকটা জায়গা কায়েম থাকে। যদি কোনো জায়গায় তার অনীহা থাকে দীর্ঘদিন যাবৎ, সেখানে যদি অন্য কারো আগ্রহ তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু যদি ওই পার্টির মানে বেস্ট ম্যাটেরিয়ালস থাকে, বেস্ট অবজারভেশন থাকে, তাহলে কিন্তু ওই পার্টি সেই জায়গাটা পেতে পারে ইন্টারন্যাশনালি। সেখানে কিন্তু কোনো ধরনের বার্গেন করার সুযোগ থাকে না। তো এই ছিল আমাদের মূলত ল অফ টেরিটরিজ এর উপর একটা সংক্ষিপ্ত আলোচনা। আপনাদেরকে ম্যালকম এস শ এর বইটা পড়তে বলবো, সেখানে ল অফ টেরিটরিজ বিষয়ে আরো বিস্তারিতভাবে বলা আছে। আমি জাস্ট একটা সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করলাম, আপনাদের অবশ্যই আরো বেশি করে পড়তে হবে। যদি বেশি করে পড়েন তখনই কিন্তু আপনারা এই ল অফ টেরিটরি সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারবেন। তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আবার অনুরোধ করছি, যদি আমার ভিডিওটি ভালো লাগে, অর্থাৎ আমার লেকচারটা ভালো লাগে, অবশ্যই লাইক দিবেন, নিশ্চয় কোনো প্রশ্ন থাকলে করবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।